চলুন আজ একবার ঘুরে আসা যাক ব্যারেকপুর থেকে, যেখানে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন এমন একটা মোড় নেয় যা তদন্তকারী দলের জন্যও হয়ে ওঠে সাংঘাতিক বিপজ্জনক। ভাবা যায় যে টিমটা তদন্ত করতে গেছে তাদেরই একজনের মুখ দিয়ে বেরিয়ে আসছে এই ভয়ঙ্কর হুমকি। এই একটা কথাতেই কিন্তু বোঝা গেছিল যে ঘটনাটা ঠিক কোন দিকে মোড় নিতে চলেছে। তো প্রশ্নটা হলো, কি এমন হয়েছিল সেই রাতে? কিভাবে একটা সাধারণ প্যারানর্মাল ইনভেস্টিগেশন প্রায় জীবন মরণের লড়াই পরিণত হলো? চলুন এক এক করে জানা যাক সেই রাতের ঘটনা। এই পুরো ঘটনার সূত্রপাত কিন্তু একটা ফোন কল থেকে, এক অসহায় পরিবারের সাহায্যের আরতি। ওই পরিবারটা মানে দাস পরিবার জানাচ্ছিল যে তাদের বাড়িতে সাংঘাতিক সব কাণ্ড ঘটছে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাড়ির কর্তা মানিক দাস তাকে নাকি সিঁড়ি থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়। তদন্তকারী দল যখন ভিডিও কলে তার সঙ্গে কথা বলে তখন দেখা যায় তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। ফোনের ওপার থেকেই তাদের ভয়টা যেন ছোঁয়া যাচ্ছিল। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার কী ছিল জানেন? পরিবারটা বারবার করে বলছিল, যা করার দিনের বেলায় করুন, সূর্যাস্তের পর কিন্তু একদম আসবেন না। কারণটা আরও ভয়ঙ্কর। এর আগে নাকি একজন তান্ত্রিক ওই বাড়িতে এসেছিলেন, আর ফেরার পথে তার একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়। তাহলে ওই বাড়িটাতে এমন কি আছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাড়িটার অতীতে, এক খুব করুণ মর্মান্তিক ইতিহাসে। এই বাড়িতে আগে এক তরুণ দম্পতি ভাড়া থাকত। তাদের সাথেই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটা। ওরা একটা অনলাইন অ্যাপ থেকে লোন নেয়, যেটা আসলে একটা ফাঁদ ছিল। এরপর ওই অ্যাপ থেকে ওদের ছবি মর্ফ করে মানে বিকৃত করে ব্ল্যাকমেল করা শুরু হয়। আর শেষমেশ সেই অশ্লীল ছবিগুলো ওদের ফোন কন্ট্যাক্টে থাকা সবাইকে পাঠিয়ে দেওয়া হয়। ভাবুন একবার, কি সাংঘাতিক অপমান! এই লজ্জা, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ওরা দুজন একটা নির্দিষ্ট গান চালিয়ে একসাথে আত্মহত্যা করে। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই কেসটা কেন এত বেশি বিপজ্জনক ছিল তার একটা কারণ হতে পারে এই মূলাধার চক্র। মানে বলা হয় যে যখন খুব কষ্ট পেয়ে বা ভয়ঙ্কর কোনো আঘাতে কারো মৃত্যু হয়, তখন আত্মা যদি শরীরের সবচেয়ে নিচের এই শক্তিকেন্দ্র দিয়ে বেরিয়ে যায়, তাহলে সেই আত্মা এক অত্যন্ত শক্তিশালী আর বিপজ্জনক সত্তায় পরিণত হয়। যাই হোক, এবার ফেরা যাক সেই রাতের ঘটনায়। তদন্তকারী দলটা যখন ওই অভিশপ্ত বাড়িতে পা রাখল, ঠিক তখন কি ঘটল তাদের সাথে? বিপদের প্রথম ঘণ্টাটা কিন্তু বেজেছিল প্রায় সাথে সাথেই। বাড়িতে ঢোকার পর দলের একজন সদস্য বাথরুমের সুইচটা অফ করতে গিয়ে এমন জোরে একটা ইলেকট্রিক শক খেলেন যা স্বাভাবিক ছিল না। এটা ছিল প্রথম স্পষ্ট ওয়ার্নিং যে ভেতরের শক্তিটা মোটে বন্ধুত্বপূর্ণ নয়। কিন্তু যেটা অবাক করার মতো ছিল তা হলো ওদের যন্ত্রের রিডিং। মানে যে ঘরে ওই দম্পতি আত্মহত্যা করেছিল সেখানে অ্যাক্টিভিটি প্রায় শূন্য, অথচ যে সিঁড়িটাতে বাড়ির মালিককে ধাক্কা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু মিটারগুলো হাই অ্যাক্টিভিটি দেখাচ্ছিল। ব্যাপারটা বেশ গোলমেলে ছিল। এই বিভ্রান্তির মধ্যেই টিম একটা খুব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে ওই সত্তাগুলোকে সরাসরি উস্কে দেবে, আর তার জন্য তারা একটা মারাত্মক অস্ত্র ব্যবহার করে। অস্ত্রটা ছিল একটা গান। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই তুমসে মিলকার ऐसा লাগা গানটা, যেটা শুনতে শুনতে ওই দম্পতি মারা গিয়েছিল, সেই গানটাই। ওরা একটা ব্লুটুথ স্পিকারে ফুল ভলিউমে বারবার করে চালাতে শুরু করে। আর ফলও মিল প্রায় সঙ্গে সঙ্গে। গানটা চালু হতে ওই বন্ধ ঘরের ভেতর থেকে স্পষ্ট শোনা গেল কেউ যেন কান্নায় ভেঙে পড়েছে। বোঝা গেল তীরটা একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। এরপর যা ঘটল তা একেবারে ফিল্মের মতো। দলের একজন সদস্য অমিত সাহস করে একাই ওই ঘরে ঢোকেন, আর যেই না তিনি ভেতরে পা রেখেছেন, দোড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। তিনি দলের বাকিদের থেকে একেবারে একা বিচ্ছিন্ন হয়ে পড়লেন। এরপরে আমরা তদন্তের সেই ক্লাইম্যাক্সে পৌঁছে যাই, যখন অমিতের শরীরটাকে ব্যবহার করে ভেতরের সত্তাটা কথা বলতে শুরু করে আর খুলে দেয় সেই রাতের ভয়ঙ্কর সত্যি। ঘরের ভেতর থেকে অমিতের মুখ দিয়ে প্রথম যে কথাটা বেরিয়ে এলো তা অমিতের গলায় ছিল না, একটা হিমশীতল মেয়েলি কণ্ঠ। শুধু বলল, আলোটা বন্ধ কর। সেই সময় অমিতের চোখ দুটো নাকি একদম স্থির, অস্বাভাবিক হয়ে গেছিল।
এরপর ওই সত্তাটা এমন একটা প্রশ্ন করে যা শুনলে গায়ে কাঁটা দেয়। ও জিজ্ঞেস করে, কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? এর মধ্যেই যেন ওর শেষ মুহূর্তের যন্ত্রণাটা লুকিয়েছিল। এরপরে জানা যায় সেই রাতের আসল সত্যিটা। অমিতের মুখ দিয়ে ওই মেয়েটির আত্মা বলতে থাকে যে সে আসলে আত্মহত্যা করতে চায়নি। তার স্বামী জোর করে তার গলায় ফাঁস পরিয়ে দিয়েছিল। সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার হাত দুটো যেন অবশ হয়ে গেছিল, উঠছিলই না। আর সবথেকে মর্মান্তিক ব্যাপার, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাওয়ার আগে সে তার স্বামীকে মরতে দেখেছিল। কিন্তু গল্পের সবথেকে ভয়ের মুহূর্তটা ছিল অন্য। যখন ওই মেয়েটির আত্মা হঠাৎ বলে ওঠে, দেখতে পাচ্ছিস না, ও তোদের পিছনেই দাঁড়িয়ে আছে। ভাবুন, টিম মেম্বাররা দেখছে তাদের সামনে শুধু অমিত বসে আছে, কিন্তু তার ভেতরের সত্তাটা বলছে যে তার স্বামী অর্থাৎ দ্বিতীয় আত্মাটা ঠিক তাদের পেছনেই দাঁড়িয়ে, অথচ সেখানে কিচ্ছু নেই। এই ঘটনার পর পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায়। টিম বুঝতে পারে এখানে আর এক মুহূর্ত থাকাটা নিরাপদ নয়। তারা পাগলের মতো সেখান থেকে বেরোনোর জন্য ছটফট করতে শুরু করে। চারিদিকে তখন একটা চরম বিশৃঙ্খলা। টিম মেম্বাররা তাদের সাথে থাকা মন্ত্রপুত জল ছিটিয়ে কোনোরকমে অমিতকে মুক্ত করে। ওরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে নিজেদের দামি ক্যামেরা, যন্ত্রপাতি সব ফেলে রেখে দৌড়ে বাড়িটা থেকে বেরিয়ে আসে। রাস্তায় বেরিয়ে এসে ওরা যখন পেছন ফিরে তাকায়, সেই দৃশ্যটা হয়তো ওরা কোনোদিনও ভুলতে পারবে না। নিকষ কালো অন্ধকার, বাড়িটার ভেতরে দুটো ছায়া মূর্তি একদম স্থির হয়ে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে, যেন বুঝিয়ে দিচ্ছে এই বাড়িটা এখন তাদের। এই গোটা ঘটনাটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়। আচ্ছা, কিছু কিছু জায়গা কি তাদের গায়ে লেগে থাকা অতীতের যন্ত্রণা থেকে সত্যি কোনোদিন মুক্তি পায়? মানুষের চরম কষ্ট, অপমান আর মৃত্যু, এগুলো কি একটা জায়গার ওপর চিরকালের মতো ছাপ ফেলে রেখে যায়?